ধান্দা কিছুতেই বন্ধ করা যাবে না। থানা পুলিশ যখন আমাদের হাতের মুঠোই, তখন পুলিশ তো আমাদের হাতের পকেটে। এবার প্রমোটারি ব্যবসার সাথে রমিয়ে চলবে আমাদের কালো ব্যবসা। কিন্তু মামা এখনো আসছে না কেন? একেবারে হালাই আজে বাজে কথা কইব না ভাগনা। এই আজে বাজে কথা শুনলা আমার মাথার তালুই রক্ত। মামা হ্যাঁ যাকে কি জন্য আমাকে নির্জন ময়দানে আসনের লাইগা জরুরি তরফ কইছো, এটাই তুমি কও ভাগনা। জরুরি কাজে পাঠাবো বলে। জরুরি কাজ? হ্যাঁ, এই মালটা তুমি এই ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছে দিয়ে এসো। बस 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 আমার কাজ কমপ্লিট। কি কমপ্লিট? তোমাদের তোমাদের 2 নম্বরই ব্যবসার ছবি এখন আমার ক্যামেরাতে বন্দী। আয় দুর্গা ঠাকুর! হ্যাঁ, আমি দুর্গা, আমি একালের দুর্গা, বিদ্রোহী দুর্গা, আগন্তুক দুর্গা। ব্যাস ব্যাস ব্যাস, সংযত ভাষায় কথা বলো। আমি রিপোর্টার, সংবাদ সংগ্রহ করাই আমার একমাত্র কাজ। বলি বড্ড হালাই করনে বলি, বলি বেশি নাটক রাইয়া এখান থেকে ফুটটা পড়ো, আর তা না হইলে মামা এই সামনে বেশি দাঁত কেলাইবা না কইতাছি। বলি আমার মাথা গরম হইয়া গেলে তোর এমন রক্ত মারুন কানে পরবাগে হালার স্টেশন। ওর সঙ্গে বকবকে থামে, এই মালটা তাড়াতাড়ি তুমি পৌঁছে দিয়েছো। কর্তব্য মুখার্জির ভয়ে যেন আবার মামা সার্বকার এই হচট কুমারের কাছে ওই কর্তব্য মুখার্জি একেবারে সার্বকার। আমার সামনে আইলে ওকে এমন রক্ত মারুন কানে পরবাগে হালার অপদার্থ কথা কান। না 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 ভাগনা না, আসলে আমি হালা একটা পদার্থ, আর এটা সময় আইলেই বুঝতে পারো। তাই অপদার্থ তোমার এই 2 নম্বরই মাল ঠিকানা মাফিক পৌঁছে দিবে। তার আগে তুই সালা জাহান্নামে পৌঁছে যাবে। কে তুই? ইডিয়েট করতে থাক, মানের ভয়ে মার ভরে এটা চিনেবার कोशिश করলে পিস্তলে 6টা গুলি যারা খপড়ি মে হবে ঢুকিয়ে দেবে। কে তুই? শাহেনশাহ। मैं हूँ शाहेनशाह, अंधेरी जगत की बादशाह, मैं हूँ शाहेनशाह। তুই জানিস না আমি अरे साला शाहेनशाह जाने नहीं इतना कोई बात इस दुनिया में ना है। हर जानी बोली तो टक्का पे टक्का सत्तर पे सत्तर और चक्कर पे चक्कर चलिए। तेरा में भी 2 नंबरी माल गए, 2 नंबरी माल शाहेनशाह लूटे लिए तो मेरे कुत्तर बच्चा। मैं हूँ शाहेनशाह। आखिर साले हमारे साथ टक्कर लेবার कोशिश करबे तो साला तो एकदम जाने खत्म करिए। साला তোদের মতো 2 নম্বরই মালা দাও। সালা সাদা পোশাকের ওই ভদ্রলোকেরা এই দুনিয়াটাকে নিয়ে তোরা সালা সেরেমনি খেলছিস।
তাই তো সাহেব দু নম্বরই কালো বাজারে একটা চিটা পাচার করতে। रिपोर्टर नहीं साहिल सैयदेर मतो 2 नंबरी मालादेन लूट करे मैडम সাইসা मगर सैता भोग करे ना সাইসা साइंस का दल मुझे बल एदेशर करे और भूखा इंसान दर मचल दिया जाए मैडम সাইসা और इसलिए ए भीमरुल घोषल का माफी 2 नंबरी मालादेन कछे ऐसा हिंसा च दुश्मन मगर इस दुनिया का भूखा इंसान दर कछे दयाची भगवान मैडम भगवान याद रखना तो भीमरुल घोषाल मेरा नाम साहिल शाह अंधेरी जगत की बरसो साहिल ওই শালা সাহেবকে আমি কিছুতেই বাঁচতে দেব না। সেই জন্যই তো আমার পোশাক কুত্তা কালুকে আমি হুকুম দিয়েছি যেভাবেই হোক ওই সমাজ বিরোধী সাহেবকে ওই কর্তব্য মুখার্জিকে ঘায়েল করতে এই যুগে যুধিষ্ঠির সঙ্গে একটা নতুন খেলা খেলতে আদর্শকে জানাবে দিতে পারি। কামিং ঘোষাল বাবু। আরে জামাই যে, আরে এসো এসো জামাই এসো। জামাই রাধে কৃষ্ণ বলবন চলে যায় বৃন্দাবন। দেখুন আপনারাই চেয়ে চেয়ে দেখুন, আরে আমার নিজের জামাই আমাকে বলে কিনা, আরে বাবাজি তুমি যাকে বিয়ে করে বউ সাজিয়ে ঘরে এনেছো, আই মিন লুসি। আরে লুসি তো আমার দুঃসম্পর্কের আত্মীয়, মানে আমার মেয়ের মতো, আর সেই সূত্র ধরে তুমি আমার জামাই বাবাজি। কিন্তু লুসি তো এসব কথা আমাকে আগে। রাধে কৃষ্ণ বলমন চলো যাই বৃন্দাবন। ঘোষাল বাবু আরে লুচি সেটা বলবে কি করে? যাকে বলো আদর্শ কি খাবে, ঠান্ডা না গরম? থ্যাঙ্কস ঘোষাল বাবু থ্যাঙ্কস। এবার বলুন আপনি আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন কেন? হ্যাঁ শুনেছি তুমি নাকি কলকাতায় কি একটা চাকরি করো বাবাজি। আগে হ্যাঁ, কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। রাধে কৃষ্ণ বলমন চলো যাই বৃন্দাবন। তুমি এক কাজ করো বাবা, তুমি বরং আমার ভীমর ব্যবসার পার্টনার হয়ে যাও। আপাতত মাসে কিছু না হলেও 20,000 টাকা অনাসে পেয়ে যাবে বাবাজি। কি তাতে কি তোমার চলবে না? চলবে কি বলছেন কাকাবাবু, চলবে কি বলছেন? খুব ভালোভাবেই চলবে। সত্যি আপনি মানুষ নয় কাকাবাবু, আপনি দেবতা। আদর্শ লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে ভেবেছিল কোনো একটা চাকরি করবে, কিন্তু সংসারের অভাব অনটন দূর করে তুলবে, বাবা মায়ের মুখে হাসি ফুটাবে বলে, কিন্তু কিছুতেই কিছু যখন হলো না। আদর্শ আপনি যখন আমাকে ডেকে আপনার জামাই হওয়ার ব্যবসার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন এই সুযোগ আমি কখনো কোনোদিন হাতছাড়া করবো না কাকাবাবু, কখনো কোনোদিন হাতছাড়া একটু করবো না। মিষ্টি মুখ করে যাও আদর্শ। আজ নয় কাকাবাবু, আজ নয়। এই সুখবরটা আমি আমার জীবনের ভাগ্য লক্ষ্মী ওই লুসিকে দিয়ে আসি, ওই লুসিকে দিয়ে আসি। লক্ষ্মী আদর্শকে যখন আমি বশ করতে পেরেছি, তখন ওই সততা মুখার্জির সততার দম্ভ ভেঙে দিয়ে ওই কর্তব্য মুখার্জিকেও আমি এই প্রমোটার শিবেন ঘোষাল ওই সারদা পল্লীর বস্তি ভেঙে দিয়ে অনেক আগে বিল্ডিং তৈরি করতে পারত, কিন্তু সব কিছু আমার কেন করে দিচ্ছে ওই সারা দয়াময় আল্লাহ। আপনি যখন যা বলেছেন আমি সেটাই তো করেছি। তাই করেছিস শালা। শালা আমার প্রাণ মাফিক কাজ করলে এতদিনে ওই বস্তিটা আপাতত
শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ ঘোষাল বাবু। ওই কালী পুজো রাজের ঘটনার পর থেকে গোটা এলাকাটা একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ছুরিটা আপনাদের পিছনে যেভাবে লেগেছে, রাধে কৃষ্ণ বলমন চলো যাই বৃন্দাবন। এবার শালা তোমাদের জন্য আমাকে সত্যি সত্যি বৃন্দাবনের মতো রওনা দিতে হবে। ঘোষাল বাবু, ওই শালা সাহেন্স আমার কয়েক লক্ষ টাকার মাল নিয়ে কোথাও যেন উধাও হয়ে গেছে, আর তোমরা শালা কোনো কিচ্ছু করতে পারলে না। নেভার হবে না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যেভাবে হোক ওই সমাজ বিরোধী সাহেন্স আমার চাই। এই হারামজাদা এ করেছিস কি? আরে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এই হারামজাদা ছেড়ে দে, একটা কষ্ট পাচ্ছে। মুখের মতনটা খোল 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 বলছি। বল শয়তানের দল, আমাকে এখানে জোর করে তোরা ধরে এনেছিস কেন? ঠিকই তো, এই মেয়েটাকে এইভাবে এখানে জোর করে ধরে এনেছিস কেন? আমি তো তোকে বলেছিলাম আপনার হুকুম মাফিক আমি ওর দাদা দিলকে মাল খেয়ে ফিট করে ফেলেছিলাম, কিছু টাকাও হাতে গুঁজে। হ্যাঁ, তারপর তারপর আর কি, ওর দাদা ওকে কাজের কথা বলতেই ওই শালি বেঁকে বসলো, তাই তো সুযোগ বুঝে আমি ওই শালিকে তুলে এনেছি। বস ঠিকই তো করেছিস, শেষাই যখন আসেনি তখন জোর করে। তাছাড়া আমি তো আবার রাধারানী শিবাই। ভণ্ডামি না করে এখান থেকে আমাকে যেতে দিন। রাধে কৃষ্ণ বলমন চলে যায় বৃন্দাবন। এই তুই আবার এখানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ যা। শোন, ওই শাহেনশার ব্যাপারটা মনে আছে তো? ওর ছেলে নতুন করে বলতে হবে না বস, আইসার বার্তা পেলে ওর হিসাবটা করে রোজ করে দেবো, রোজ করে দেবো। এখনো আমি তোদেরকে বলছি, আমাকে এখান থেকে ছেড়ে দে, নইলে আমার দাদার নেশার ঘোর কাটার সাথে সাথে দাদা কিন্তু এখানে আমাকে উদ্ধার করতে ছুটে আসবে। আসো, তার আগেই তোকে আমরা না দারোগা ওই কথাটা যেন কি ঘোষালে বাবু, মাগি জবাব এই তিনটে ছাড়াই জীবনটাই যে ভুয়া। রাধে কৃষ্ণ বলমন চলো যাই বৃন্দাবন। যাব না, আর আমরা এখন আর বৃন্দাবনে যাব না। এবারে আমার এই কচ্ছি কলিটাকে নিয়ে না আমরা একটু কত কত খেলা খেলবো। তোমাকে ভোগে আমি লাগাবো। অপূর্ব চমৎকার। কে 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 ইতিহাস, এ যুগের পাগলা ইতিহাস লিখতে হবে ইতিহাসের সমস্ত কলঙ্কিত অধ্যায়কে অতিক্রম করে কেমন করে এদেশের ক্ষমতাশালী ধনকুবেররা সেক্সের পচা নর্দমায় লিখতে হবে ইতিহাসের এ যুগের কোমল কাহিনী, কেমন করে একটা মেয়ের বয়সী মেয়েকে জোর করে তুলে এনে
ওদের কোনো দোষ নেই, ওদের কোনো মিথ্যে মিথ্যে মিথ্যে, কারণ তোমার ওই অবক্ত যন্ত্রণা চোখের জলই প্রমাণ করে দিচ্ছে। চাই তো অনেক কিছু, কিন্তু পাবো কোথায়? পাওয়ার জন্য অদম্য ব্যাকুলতা নিয়ে যেখানেই ছুটে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি নরক সম্রাটদের নারকীয়তায় গোটা সাম্রাজ্যটা আজ বিষাক্ত হয়ে গেছে। শুনতে পাচ্ছি অসহায়া ভারত জননীর কান্না। ভারত জননী কাঁদতে কাঁদতে বলছে, কি চেয়েছিল আর কি পেলাম? শত শহীদের রক্তের কথা এদেশের আমলা মন্ত্রী এমনকি পুঁজিপতির দলটাও ভুলে গেছে রক্তাক্ত স্বাধীনতার কথা। তাই তো রবি ঠাকুরের সোনার বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলাকে তোদের মতো দানবের দল স্বার্থে আর কসাইখানায় জবাই করে দিচ্ছে, আর তাতে মদত দিচ্ছে এ যুগের আইনের দানবদের পদলেহন করছে। মারো, তোমরা যত খুশি মারো, কিন্তু তোমাদের শত অত্যাচারেও এই ইতিহাসের কণ্ঠস্তব্ধ হবে না। মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উদ্ভিদের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপার ভেইল রণভূমে রমিবে না। মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। যাচ্ছি চলেই যাচ্ছি, কতদিন যাই পোড়া ফেটে একটা তালাও করেনি, সেটা তো আমি ভুলে গেছি। দাও না সাহেব, আমার কিছু এইটা দাও না, খেতে চাইছে। খাবার দিলে না, খাবার চাইবার অপরাধে আমাকে তুমি লাথি মারলে সাহেব। হ্যাঁ, তুমি তো ঠিকই করেছো, কারণ তোমরা সব কিছু কাটতে জানো, দিতে জানো না। তোমরা শুধু এই সভ্য সমাজের অভিশাপ নও, তোমরা এই বঙ্গ জননীর লজ্জায় যদি না হবে, তাহলে টাকার ক্ষমতার লোভে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে তোমরা কেড়ে নিতে পারতে না। লজ্জায় যদি না হবে, তাহলে মানবিকতা ভুলে খুন ধর্ষণ করতে পারতে না। লজ্জায় যদি না হবে, তাহলে শত শহীদের রক্তে কেনা স্বাধীনতার কথা তোমরা ভুলে যেতে পারতে না। তোমরা শুধু এদেশের লজ্জা নও, এদেশের কলঙ্ক। কে ওই পাগলা ইতিহাস? ওর কথাগুলো যেন ছাগল পাগলদের কথা না ভেবে আর পাগল ছাগলদের কথা না ভেবে আগে এই বস্তির মেয়েটার কথা ভাবুন ঘোষালে বাবু। ওই ছুরিটা যদি একেবারে মুখ খুলে দেয়, খুলবে না, খুললে ওই বস্তির মেয়েটা এখান থেকে কাঁদতে কাঁদতে চলে যেত না। ওই বস্তির মেয়েটা খুব ভালো করে জানে, মুখ খুললে ওর দাদাকে আমি
যাক গে সে কথা, ওসব কথা বাদ দিয়ে আগে খুঁজে বার করো ওই সমাজ বিরোধী সহিংসাকে, আর বস্তি দখল করতে ভেঙে দাও সততা মুখার্জির সততার ভিত। আমার অভিধানে কোনো কিন্তু বলে কিচ্ছু নেই দারোগা। এক তুড়িতে যখন আমি আদর্শকে কিনেছি, তেমনি সালার আর এক তুড়িতে ওই সততা মুখার্জির সততাকে আমি বাজারে নিলাম করে দিয়ে বলবো, রাধে কৃষ্ণ বলবো, চলে যাই বৃন্দাবন। আপনি যে সালা করবেন না ভরে যাবেন সেটা কেউ না জানলেই এই শালা দয়াময় হালদার খুব ভালো করে জানে। কতদিন বউ ছাড়া সবে মাত্র এই ছুরিটাকে একটু শান্তির মুডটা এসেছিল, এই শালা পাগলটা এসে সব কিছু মার কিলো করে দিল। কিন্তু ওই শালা পাগলটাকে আমি কিছুটাই ছাড়বো না। আমি আদর্শকে ছাড়িনি, এই মডার্ন সেক্সের যৌবনের খেলায় আদর্শকে ঘায়েল করে আমি শালা একেবারে বাজি মত করে দিয়েছি। আদর্শ এই শালা লুসির প্রেমে পড়তেই টপাস করে প্রেমের বর্ষিতে গেথে একেবারে মুখার্জি বাড়ির বউ হয়ে চলে এলে। একই হিমু তুমি? হ্যাঁ ডার্লিং, আমি তোমার মডার্ন সেক্সের পুরনো খদ্দের। আরে চুপ করো ভীমু, চুপ করো, ওসব কথা শুনতে পেলে কেউ তোমার সুখ স্বপ্ন সব মাটি হয়ে যাবে, তাই না ডার্লিং? ভীমরুল, আর মাটি করতেই তো আমি চাই। ভীমরুল, এই ভীমরুল ঘোষাল যাকে নিয়ে রাতের পর রাত কাটিয়েছে, সে এখনই আমারই কামেই, আমারই চোখের সামনে। অপমান আমি কিছুতে সহ্য করবো না। লুসি তো তোমারই হতে চাইছিল ভীমরুল। তুমি আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে শহরের একটা ভাঙা ঘরে এনে রেখেছিলে। একদিন কি আমি দরকারে বাইরে গিয়েছিলাম, আর ফিরে এসে সেই ভাঙা ঘরের বিছানাতে তোমার সঙ্গে একটা অন্য মেয়েকে দেখলাম। অমনি অমনি তুমি ফুরুত করে উড়ে গেলে। তারপর আদর্শকে ভালোবেসে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে। ভালো তো আমিও তোমাকে বেসেছিলাম হিমু। আমি তোমার দেখানো পথ ধরে চলতে চলতে আমার নারী সত্তার গলা টিপে ধরে ওই উগ্রতার জোরে আমি নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই বাড়ির বউ হয়ে সেই উগ্রতাকে ভুলতে না পেরেও আজ আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে আমার শ্বশুর শাশুড়ি স্বামী দেওর সবাই আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তোমার সেই ভালোবাসার ফাটল ধরাতেই তো এখানে ভীমরুলের আবির্ভাব ঘটেছে ডার্লিং। ভীমরুল, আমার কথা যদি শোনো তো ভালো, তা না হলে আমি সবাইকে চিৎকার করে বলবো, তুমি ফাস্টা, তুমি কলঙ্কিরে, তুমি ভীমরুল ঘোষালের। তুমি চুপ করো, আর তুমি অমন কথা কখনো বলো না ভীমরুল, কখনো বলো না। আমি তোমার পায়ে ধরে বিনতি করে বলছি ভীমরুল, আমার এই সংসারটা তুমি ভেঙে দিও না ভীমরুল, তুমি ভেঙে দিও না। ওঠো ডার্লিং, ওঠো। তুমি তাহলে শুনবো, তুমি যা বলবে তোমার সব কথা আমি শুনবো ভীমরুল। লক্ষ্মী সোনা মেয়ে, আর এই লক্ষ্মী সোনা মেয়ে বউ হয়ে আদর্শ সংসার চালাবে, চলবে আমার ইঙ্গিতে। আর আমার সেই ইঙ্গিতের কথাগুলো এবার কানে কানে বলছি।
কিন্তু আদর্শ আদর্শ এখন আমার হাতের পুতুল। সে এখন অনেক টাকা, অনেক বড় লোক হওয়ার স্বপ্নে বিভোর। এক কথায় আদর্শ এখন আমার পোষা ভেড়া। অতএব তাকে তুমি যেভাবে চালাবে ঠিক সেইভাবেই চলবে, তাই না ভীমরুল ঘোষাল? একই ঠাকুরপো তুমি? হ্যাঁ, আমি দূর থেকে তোমাদের সব কথা না শুনতে পেলেও এটা কিন্তু আমি বেশ বুঝে নিয়েছি বৌদি। তোমার এই দুঃসম্পর্কের আত্মীয় নামক দাদাটি আমাদের সংসার ভাঙার কুমন্ত্রণা দিচ্ছিল। আমি মানেটা তোমার চোখ মুখে ফুটে উঠেছে ভীমরুল ঘোষাল। তাই বোনের সংসারটা ভাঙার ইন্ধন না দিলে তুমি হয়তো ভালো করতে। আর হ্যাঁ বৌদি, এই মুখার্জি বাড়ির কোনো বউয়েরা কিন্তু কোনোদিন পরপুরুষের সঙ্গে এইভাবে নিভৃতে কথা বলে না। কিন্তু তুমি তো জানো ঠাকুরপো, ভীমরুল দা আমার দাদা, তবে দাদাই হোক আর ঠাকুর দাদাই হোক, তাকে তুমি সবার মাঝে আদর আপ্যায়ন করবে। আর তা না হলে দাদা সম্পর্কিত দুঃসম্পর্কের ক্রিমিনালটিকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। বাড়িতে পেয়ে ভীমরুল ঘোষালকে এইভাবে অপমান। দাদা, ওরে লুসি, জল কেটে যেমন দুভাগ করা যায় না, তেমন তোর আমার সম্পর্ক তো কখনো ছিন্ন করা যাবে না রে বোন। তাই তোর দেওরের সমস্ত অপমান সহ্য করে আমি তোর টানে আবার আসবো রে বোন। আমি তোর টানে আবার আসবো, আমি আবার আসবো। ভীমরুল দা শোনো, যেও না ভীমরুল দা। ঠাকুরপো, ভীমরুল দাকে এইভাবে অপমান না করলেও তো চলতো ঠাকুরপো। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বৌদি। আচ্ছা, তুমি তো এ বাড়ির বউ, এই সংসারের উপরে কি তোমার কোনো দায়বদ্ধতা নেই? মানে তুমি এ বাড়ির বউ হয়ে আসার আগে মা এই সংসারে যে যে কাজগুলো করেছে, আজও মাকে ঠিক সেই কাজগুলোই করতে হচ্ছে। কেন তুমি থাকতে মাকে একা হাতে সবকিছু সামাল দিতে হবে? তোমার এই অবাস্তব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। রাবিশ কথা। দাঁড়াও বৌদি। ইয়েস মিসেস মুখার্জি, প্রশ্নটা তোমার কাছে অবান্তর হলেও এই সমাজ সংসারের কাছে কিন্তু অবান্তর নয়। কি বলতে চাও তুমি? আমি যা বলতে চাই সেটা তুমি তা নিশ্চয়ই বুঝে নিয়েছো। তাই তোমাকে আমি জোর হাত করে অনুরোধ করে বলছি বৌদি, তুমি শহরের স্ট্যাটাসটাকে ভুলে যাও, চোখ থেকে মুছে ফেলো তুমি অগ্রতার কাজল। সমাজের নারী সভ্যতায় ফিরে এসে তুমি নিজেকে মুখার্জি বাড়ির আদর্শ গৃহবধূ হিসাবে সাজাও বৌদি। তুমি নিজেকে আদর্শ গৃহবধূ হিসাবে সাজাও। উপায় নেই ঠাকুরপো, উপায় নেই। হাজার চেষ্টা করলেও আজ আর কোনো উপায় নেই। আমি ভেবেছিলাম এই সংসারে এসে আমার অতীত জীবনের কালোকে আমি মুছে দেব, কিন্তু আমার সামনে সেই অতীতের কলঙ্ক যখন রাহু কেতুর মতো উদয় হলো, তখন বৌমা হয়নি বৌমা, বলছি আজ লক্ষ্মীবার, শানসেরে ঘরে লক্ষ্মীরা সরে পুজো দেব, তাই বলছিলাম কি তুমি যদি একটু লক্ষ্মীর আলপনা এঁকে দিতে। ইম্পসিবল, ওসব আমার দ্বারা সম্ভব নয়। কি বললে বৌমা? লুসি তো ঠিক কথাই বলেছে মা। তাছাড়া ও ছোট থেকে কলকাতা শহরে মানুষ, ওর যা অভ্যাস নেই। আরে বোঝাও আদর্শ, তোমার মাকে বোঝাও। আরে যত সব আনকালচারের দল। তারা তুমি তো জানো আমার জীবনের ভাগ্য লক্ষ্মী। এই লুসির জন্যই তো আজ আমি জীবনে মুঠো মুঠো টাকা রোজগারের পথ খুঁজে পেয়েছি মা। তাই তুমি যদি বলো তাহলে না হয় একটা। থাক বাবা থাক, আমি সব বুঝে গেছি রে, সব বুঝে গেছি। কি বুঝে গেছো মা? বুঝেছে আমাদের আদর্শকে
একটা মোহিনী রূপী ডাইনি গিলে গিলে খাচ্ছে। কি আমি ডাইনি? না, ডাইনি তুমি না বৌমা, ডাইনি তোমার মেকি অভিজাত্যের অহংকার, ডাইনি তোর অন্তর নিহত এই শহরের সভ্যতার উগ্ররূপ, আর সেই রূপের মহে আমার আদর্শকে বশ করে একটা রাক্ষসী তার আদর্শ মানবিকতাকে গিলে গিলে খাচ্ছে। শুনুন, এই লুসি আপনাদের মতো ঘরের বউ হয়ে এসেছে, এটা আপনাদের 14 পুরুষের আদর্শ। তুমিও কান খুলে ভালো করে শুনে রাখো, এই ওল্ড কালচারের দল ফের যদি আমাকে অপমান করে তাহলে কিন্তু তোমার ভাগ্যের চাকাটাও বন্ধ হয়ে যাবে, কারণ আমি বাধ্য হয়ে ওই ভীমরুলদার ওখানেই গিয়ে থাকবো। ইয়েস, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। সত্যি সত্যি তাহলে বৌমা? কিন্তু কিন্তু তুই তো সেদিন বলেছিলি। হ্যাঁ বলেছিলাম মা, কিন্তু লুসি যে ঘোষাল কাদের রিলেটিভ হয় সে কথা আজ আমি জানলাম। আদর্শ, তাছাড়া লুসিকে বিয়ে করার সুবিধে ঘোষাল কাকার আমাকে তার ব্যবসার পার্টনারশিপ দিয়েছে। স্বার্থের ঢেউ আজ সরতা মুখার্জির সংসারে ধাক্কা দিচ্ছে আদর্শের মা। এবার হয় তোমাদের সুখের সংসার স্বার্থ সমুদ্রে গভীর গহনে তলিয়ে যাবে। বাবা তুই সেদিন থামবে তোমরা। তুই সেদিন হঠাৎ ওইভাবে বিয়ে করার সাথে আমরা যতটা প্রথমে আঘাত পেয়েছিলাম, ঠিক ঠিক ততদিন আমি খুশি হয়েছিলাম। কেন জানিস? একটা মাতৃহারা অসহায় মেয়েকে জীবন সঙ্গিনী করার জন্য। কিন্তু কিন্তু সেদিন বৌমায়ের এই উগ্র ব্যবহারে একটা অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠেছিল রে। চোখের সামনে দেখেছিলাম একটা নৈরাশ্যের কালো ছায়া। আর সেই সাজ আমার সত্য সুন্দরের মন্দিরে জানা দিয়ে কালনাগিনী হয়ে ঢুকে পড়েছে শ্যামলী, কালনাগিনী হয়ে ঢুকে পড়েছে। থামো তোমরা। আদর্শের ভালো তোমাদের সহ্য হয় না, তাই আমার ওই দেবতুল্য কাকা শ্বশুরকে ভুল লুসিকে বলছো কালনাগিনী ডাইনি। লুসি যদি সত্যি সত্যি তোমাদের চোখে ডাইনি হয় বাবা, তাহলে বলে দাও বাবা, এই লুসিকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে এরপরও যদি তোমরা ওই লুসিকে কালনাগিনী ডাইনি বলো তাহলে তোমাদের এই সংসার থেকে আমি হাত আলাদা করতে পারবো। হলো মা, কথা বলিস রে। আমি থাকতে সংসারের হাড়ি আলাদা আমি হতে দেব না রে, হাড়ি আলাদা হতে দেব না। ললাট লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা, রাখি সেই দাতার পায়ে হাজার সালাম, কি চেয়েছি আর কি পেলাম, কি চেয়েছি আর কি পেলাম। ললাট লিখে বিধাতা নামে কিনেছে ভাগ্যদাতা, রাখি সেই দাদার পায়ে হাজার সালাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি
ওই বৃদ্ধ আশ্রমে যেতে হতো। কত আশা, কত স্বপ্ন নিয়ে সেই আমরা বড় করে তুলেছিলাম। না বুঝে বউকে বরণী করে ঘরে তুলতে যে ভুল আমরা করেছি, এই মুহূর্তে চিন্তা করতে আমি শীঘ্রই ছোটর বিয়ে দেবো। ছোটুর বিয়ে? হ্যাঁ, আমার সংসারে বৈতরণীর হাল ধরতে এবার আমি সত্যিকারের লক্ষ্মীকে বরণী করে নিয়ে আসবো। তো আমার সাজানো সংসার মন্দির আমি টুকরো টুকরো হতে দেব না, আমি টুকরো টুকরো হতে দেব না। মানে একেবারে হালায় খাঁটি কথা, বলে যে যাতেই পড়ো না কেন কেউ আমার মতো যেন প্রেমে পাইল না। হ্যাঁ, তাহলে আমার মতো হিজরা সাইজা যা শালা। আসল কথাটা তো বলতেই ভুলে গিয়েছিলাম। আরে শালা, বলে সেদিনের পর থাকা ওই জ্যোৎস্নারে না দেখাইয়া আর জ্যোৎস্নারে ঘরের বাইরে যাবার দেয় না। তাই তোর প্রেমে পাগল প্রেমিক হইয়া আজ আমি হিজরা সাজাইছি গো হিজরা। এখন আমি হইতাছি জ্যোৎস্নার বান্ধবী গা, জ্যোৎস্নার বান্ধবী। জ্যোৎস্না, এই জ্যোৎস্না। আর জ্যোৎস্না, সেনাম সেনে সবে মাত্র উনুনটা ধরাতে গেছি। অমনি জ্যোৎস্না, কি তুমি আবার কে গো? আমি তোর বান্ধবী গো, আমি তোর বান্ধবী। বান্ধবী? সেই মহেশ রাতের মেলায় দেখা হয়েছিল না, আমি তোর সেই বান্ধবী টাপিলা টাপি। কি যাতে বলছো? আরে যাও যাও যাও, টেপি না, আমি তো আমার কোনো বান্ধবীই নেই। আরে হালাই, টেপিরে না চিনলেও এই হচটকে তো চিনো জ্যোৎস্না। কি হচট তুমি? হ্যাঁ, এই হচট হচট খাইতে খাইতে আবার তোমার লাইকা একেবারে দিল্লি বানা। তুমি এই হচট, তুমি যে আবার পড়ে যাচ্ছ। তোমার এই প্রেম সাগরে না আমার এই শরীরের ভেতরটা একেবারে রিরি 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 করে উঠতাছে। হচট, তুমি শেষে কি না কি করুন কও? তোমার এই মাতাল দাদার লাইগা তাই তো ঠিক থাকবো না পাইরা আমি একেবারে হিজরা সাইজা তোমার কাছে চলে আইছি জ্যোৎস্না। তোমাকে ছেড়ে আমি হয়তো থাকতে পারি না হচট। তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়। তার উপরে দাদার ওই শাসন দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আত্মহত্যা করে মরি। বলাইশা একদম মন কথা বললো না জ্যোৎস্না। আরে হালাই, তুমি মইরা গেলে আমি কারে নিয়ে বাঁচু? তাই তো বলছি হুজুর, সত্যি যদি তুমি তোমার জ্যোৎস্নাকে নিয়ে বাঁচতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে বিয়ে করে ফেলো হুজুর। বিয়া? তোমারে বিয়া করানোর কথা শুই না আমার এই শরীরটার ভিতরে না রিরি 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 করে উঠতাছে আর ইচ্ছা হইতাছে তোমার এমনি ভাবে জড়াইয়া ধইরা। তুমি যেমনি জড়িয়ে ধরবে আর আমিও তোমাকে নিয়ে বলবো, কি জাদু করেছো বলো না, ঘরে যে থাকা আর হলো না, কি জাদু করেছো বলো না, ঘরে যে থাকা আর হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার
জীবন কেটে যেতে পারে। বলো না এমন করে সুখে আমি যাব মরে তোমার বুকে বারে বারে। ওই চোখে চোখ রেখে অপলক দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। বলো না এমন করে সুখে আমি যাব মরে তোমার বুকে বারে বারে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, বুঝিনি কখন আমি হয়েছি তোমার। আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর, কি জাদু করেছো বলো না, ঘরে যে ঢাকায় আর বলো না, কি জাদু করেছো বলো না, ঘরে যে ঢাকায় আর বলো জোচ্ছ না মেয়েতে মেয়েতে প্রেম, নিশ্চয় এর মধ্যে কোনো গড়বড় আছে। জোচ্ছ না এই জোচ্ছ দাদা 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 তুই এসেছিস? আমি তোর দাদা। তাই এটা আবার ও মানে আমার বাবা 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 বান্ধবী বান্ধবী। ওর নাম শশীকলা দাদা, শশীকলা। শশীকলা? আরে হ্যাঁ গো দাদা, হ্যাঁ জানি না আমার ছালা কালা। কিন্তু আমাদের এলাকায় তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি। আরে দেখবি কি করা মিংসা, দেখবি কি করা এই হিজড়ের দল কখন কোন দিকে যায় তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আজ এই বস্তি পাড়ায় আইছি, তাই এই জ্যোৎস্না লাগা আলাপ জমাতেই ওর সর বান্ধা বিহা ছিল বান্ধব। হিজড়ে শশীকলা? কিন্তু আমার মন জ্যোৎস্না তো এখনো পর্যন্ত। দাদা জ্যোৎস্না? ও হ্যাঁ, তুই রান্নাটা চাপিয়ে দে, তুই আর তোর বান্ধবী মিলে গল্প কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আরে ভাই, তোমার দাদা যত বেশি বেসামাল হইব আমাকে ততই লাভ। এখন না বাড়ি ফাঁকা, আছি আমরা শুধু দুজন। এইবার আমরা এই সুযোগে একটু প্রেম যমুনাই হাবুডুবু গাইব। সাঁতার কাটতে কাটতে আমার তো ইচ্ছে করে প্রচুর, সাঁতার কাটতে কাটতে আমি অনেক দূরে পৌঁছে যাই, কিন্তু আমার দাদা যে মানুষ তোমার সাথে আমাকে সাঁতার কাটতে দেখলে হয়তো। আরে হালাই বইয়া গেল, বলে মিয়া বিবি রাজি তা কিয়া করেগা কাজী। এবার তোমারে বিয়া কইরা এখান থেকে ফুরুত কইরা উইরা যাইমু। তুমি সত্যি বলছো হুজুর? একেবারে হালাই তোমার প্রেমের দিব্যি দিয়া কইতাছি, তোমারে বিয়া কইরা এমনি ভাবে বুকে জড়াইয়া ধইরা। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আরে এত তাড়াতাড়ি না এলে তোদের ওই বাসর ঘরে ওই বাতি নেবানো দৃশ্যটা তো আমি দেখতে পেতাম না। না এ মা 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 মানে আমি খুব ভালো করে বুঝে গিয়েছি, ধরে ফেলেছি তোমার ওই ছলা কলা। তুই কি ছলা কলা ধরছিল? তুই কি ছলা কলা ধরেছিস? এই যে শশীকলা লাগতাছে আমি তোকে ছাড়বো না। এ কি চুল ধরতেই এই চুলটা আবার কোত্থেকে আসলো? তাহলে এবার এই দুটা নিয়ে যাও দিনুদা। এটা আবার কি? এটা আবার কোথায় থেকে আসলো? পেয়ারা পিয়ারা? একেবারে হালাই ডাসা পেয়ারা। পিয়ারা? এবার ভালো করে চাইয়া দেখ আমার আসল চেহারা।
আসল চেহারা মানে ওই কি হচট। এই হচট খাইতে খাইতে তোমার বোন জ্যোৎস্নারে ভালোবাসা ফালাইছে দেনদা। তুমি হালাই ইয়ার কমু সম্পর্কে তুমি হয়েছে আমার সম্বন্ধী, তার না হইলে তোমার এমন রদ্দা মারতুম কানে পড়তাকে হালার ইষ্টির সামনে। যত বড় মুখ নাই যত বড় ওই শালাকে ধরতে পারলে ওকে শালা এমন মার মারবো না আরে মানুষ আমি বলি এতই সোজা বলি জ্যোৎস্নার লগে আমার বিয়া না দিলে তোরে এমন রক্ত মারতুম কানে পড়তাকে হারার ইষ্টি শোনে। আর এক মুহূর্তে হানে নয় জ্যোৎস্না, শিগগিরই আমার চাইলে চলে আইসো। দাঁড়া জ্যোৎস্না, ওই বদমাইশটার হাত ধরে চলে যাওয়ার আগে তুই একটা কথা জেনে যা, তুই যাকে ভালোবেসেছিস সে একটা জ্যান্ত শয়তান। ঠিকই বলছি, আমাদের অভাবের সুযোগ নিয়ে তোর এই বেধবা দিদির সঙ্গে হচট একদিন প্রেমে মজেছিল, তাই ওকে আমি বিশ্বাস করে ওইখানে তুমি থাইমা যাও। কেন কেন থামবে দাদা? ওই দাদা যা বলছে মিথ্যে, মিথ্যে জ্যোৎস্না, মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে। মিথ্যে। তোমার দিদি রূপ ছিল যৌবন, সেই রূপ যৌবনের লোভে ওই শয়তান ভীমরুল ঘোষাল তাকে ভোগ কইরা ওই বিদেশের বাজারে ব্যবসা দিয়েছিল। তুমি কি বলছো? আর ভালোবাসা, সত্যি সত্যি আমি তোমার দিদিরে ভালোবাসা ছিলাম দেনুদা হজুর, তবে আমার সেই ভালোবাসায় এতটুকু পাপ ছিল না। ভাই যেমন তার দিদিরে ভালোবাসে, বড় যেমন তার মারে ভালোবাসে, আমিও তেমনি আলো দিদিরে ভালোবাসা, আমি তেমনি ভালোবাসা। আমিও পারবো না কোথাও, আমিও পারবো না ওই হোঁচটকে ছাড়া, আমি কখনো কোনোদিন বাঁচতে পারবো না ওই হোঁচটকে ছাড়া। আমি আমার বড় বললে কারোর কণ্ঠে তুলে দিতে পারবো না। দাদা শোনো, আমাকে হোঁচটের ভালোবাসাকেই তোমাকে মেনে নিতে হবে। আর যে শয়তানরা আমার তুমি সর্বনাশ করেছে, তোমার ছোট বয়সীকে লালসার হাত বানিয়েছে, সেই শয়তানদের তুমি কখনো কোনোদিন ছাড়বে না দাদা, ছাড়বে না দাদা, ছাড়বে না কিছুতে। একটা শয়তানকে আমি ছাড়বো না। দিদিকে হারিয়ে এতদিন আমি হোঁচটকে ভুল বুঝেছিলাম, তাই দিদির জন্য দিন রাত মদ খেয়ে আজ থেকে এই মদ আমি খাবো না। আজ আমি প্রতিজ্ঞা করলাম মানুষের মতো মানুষ হবার। মাস্টার মশাই, দেশের আজ বড় দুর্দিন দিন। মাস্টার মশাই, এ সময় তোমার মতো যুব সমাজকেই পিছিয়ে থাকলে হবে না। মাস্টার মশাই মানেটা তোমার অজানা নয় দিনু, মানেটা তোমার অজানা নয়। রাজনৈতিক ছত্রছাই ওই অসাধু প্রবর্তনের দল পেতে আছে। মাস্টার মশাই, এই কোনো মুহূর্তে ওরা আমাদের বস্তির মাঠে
মাস্টার মশাই তাই তো তোমাকে আমাদের এই বিদ্রোহী জনমতের সামিল হয়ে মাস্টার মশাই রুখে দাঁড়াতে হবে। দাঁড়াবো মাস্টার মশাই, আমি তাই দাঁড়াবো। এই মাতাল দিনু যখন একবার মনে নেশা চলে গিয়েছে, তখন একটা শয়তানকে আমি ক্ষমা করবো না, কিছুতেই না। ক্ষমা করবো না। ওরা শুধু আমাদের বস্তি থেকে উচ্ছেদ করতে চায় না, ওরা চায় আমাদের বাঁচার অধিকার কেড়ে নিতে। তাই এবার ওদের বুঝিয়ে দেবো গরিবের